কাঠের চালের আড়ত থেকে ধানের তুষ আর নারকেলের ছোবড়া নিয়ে আসছি আর আগারা। আমি ছোটনের সাথে মিলে উনুন ঠিক করে সাজিয়ে নিচ্ছি। ছোটন, তুই তো আজ আমাদের সবার মুখ রক্ষে করলি রে। তুই বয়সে ছোট হলেও তোর জীবনে শিখতে অনেক বড়। নে নে, এবার তাড়াতাড়ি ছানাগুলো মেখে ফেল। ছোটন আমাদের দোকানে এসে আমাদের কাজের অনেক সুবিধা হয়ে গেছে, তাই না নিতাই? তা ছোটনের এই বুদ্ধিটা আমাদের হাটের হাটের অন্য দোকানদারকেও শিখিয়ে দেব। বৃষ্টির দিনে মা, আপনি বৃষ্টির দিনে বারান্দায় বসে এতগুলো মাটির মটকা নিয়ে কি করছেন? আয় জেসমিন মা আয়, বর্ষাকাল তো এসে। বাবা, আপনার এই হিসাবের জোর দেখে আমি সত্যি খুব আনন্দ পাচ্ছি। কালো মাঝি, তুমি আজ থেকেই তোমার কারিগরদের কাজে নিয়ে। কিন্তু ভাবলা তুলসী পাতা আর আদা তো আমাদের দোকানে নেই রে। আমি এক্ষুনি হাটের পেছনে সবজির দোকান থেকে মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ। সকালবেলা টানা দুদিন ধরে বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। রাজপুত্র অরুণ এবং চারুলতা বারান্দায় বসে আছে। রাজপুত্র অরুণের হাতে একটি হিসাবের খাতা। চারু, সুরেশপুর গ্রাম থেকে খবর এসেছে গোয়াল ঘরে কাজ প্রায় শেষের দিকে। এই বৃষ্টির মধ্যে সাধারণ কৃষকরা রাজকোষের কারিগররা মিলে দিনরাত এক করে কাজটা দাঁড় করিয়ে দিয়েছে। এবার আর বৃষ্টির জলে কারোর ধানের বীজ নষ্ট হবে না। এটা খুব স্বস্তির খবর রাজপুত্র, কিন্তু কাল রাত থেকে একটানা বৃষ্টি দেখে আমার মাথায় অন্য একটা চিন্তার উদয় হয়েছে। গোলাঘর তো হলো, কিন্তু বর্ষায় যখন নদীর জল বেড়ে নিচু গ্রামগুলো ডুবে যায়, তখন সাধারণ মানুষ এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করবে কি করে? যাতায়াতের জন্য তো নৌকা আছে চারু, আমাদের জন্য অনেক বড় রাজকীয় নৌকাও আছে। রাজকীয় নৌকা তো রাজপ্রাসাদের ঘাটে বাঁধা থাকে রাজপুত্র। বিপদের সময় কি একটা সাধারণ কৃষক রাজপ্রাসাদে এসে নৌকা চাইতে পারবে? আমাদের উচিত প্রতিটি নিচু গ্রামের পঞ্চায়েতের হাতে অন্তত দুটো করে বড় এবং মজবুত নৌকা তৈরি করে দেওয়া, যাতে জরুরি দরকারে বিশেষ করে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে তাদের যেন যাতায়াতে কোনো কষ্ট না হয়। তুমি একদম ঠিক কথা বলেছো চারু। শুধু শস্য বাঁচালেই হবে না, মানুষের যাতায়াতের ব্যবস্থাও নিরাপদ করতে হবে। কিন্তু এতগুলো মজবুত নৌকা তৈরি করবার জন্য তো ভালো কাঠ আর দক্ষ কারিগর দরকার। আমাদের রাজ্যের পুরনো গুদামে অনেক মজবুত শাল আর সেগুন কাঠ পড়ে আছে রাজপুত্র। আপনি সেনাপতি রাজেশকে নির্দেশ দিন, আজই যেন নদীর ঘাটের সবচেয়ে দক্ষ নৌকা কারিগরদের খবর দেওয়া হয়। এই বৃষ্টি পুরোদমে শুরু হওয়ার আগেই আমাদের নৌকার কাজ শেষ করতে হবে। আর যাতায়াতের পাশাপাশি বর্ষাকালের রোগের জন্য ঘরে ঘরে ভেষজ ওষুধের ব্যবস্থা আমাদের এখন থেকেই ভাবতে হবে। তোমার দূরদর্শিতা আমাকে রোজ নতুন করে অবাক করে চারু। আমি এক্ষুনি রাজেশের কাছে যাচ্ছি। নৌকার কাজ আজ থেকে শুরু করতে হবে। মধুপুর রাজ্যের সুরেশপুর গ্রামের নদীর ঘাট। দুপুরবেলা সেনাপতি রাজেশ, পুরনো মোড়ল এবং সুরেশপুর গ্রামের পুরনো নৌকা কারিগর কালো মাঝি সেখানে উপস্থিত। কালো মাঝি, রাজপুত্র অরুণের কড়া নির্দেশ আছে, আগামী এক সপ্তাহের মধ্যে সুরেশপুর আর আশেপাশের 5টা গ্রামের জন্য 10টা বড় বড় মজবুত নৌকা তৈরি করতে হবে। আপনি কি পারবেন এত তাড়াতাড়ি কাজ শেষ করতে? সেনাপতি মশাই, কাজ শেষ করতে তো আমার কোনো আপত্তি নেই। আমার সাথে আরো 10 জন কারিগর আছে, কিন্তু 10টা বড় বড় নৌকা বানাতে তো অনেক কাঠ লাগবে। আর নতুন কাঠ কেটে আনলে তো সেই কাঁচা কাঠে নৌকা ভাসবে না, জলে পচে যাবে। কাঁচা কাঠ লাগবে কেন কালু? আমি রাজপ্রাসাদের পুরনো গুদমের হিসেব জানি। সেখানে 10 বছর ধরে ফেলে রাখা শুকনো শাল আর সেগুন কাঠের অনেক বড় বড় গুঁড়ি আছে। ওই কাঠ জলে পচবে না, উল্টো লোহার মতো শক্ত হয়ে থাকবে গো। 10 বছরের পুরনো শাল কাঠ, তাহলে তো কোনো কথাই নেই মোড়ল মশাই। কিন্তু 10টা নৌকার জন্য কতটা কাঠ লাগবে তার হিসাব তো আমাকে জানতে হবে, তার হিসাব তো আমাকে করতে হবে। পুরনো মোড়ল স্লেট এবং খড়িমাটি বের করলো। এই হিসাবের জন্য তোকে আর মাথা ঘামাতে হবে না কালু। তুই শুধু বল একটা নৌকার তক্তা আর গলুইয়ের জন্য কত হাত কাঠ লাগে। আমি বিদ্যাপীঠের নিয়মে এক্ষুনি তোকে নিখুঁত হিসেব কষে দিচ্ছি কর। কাঠের মাপ বলল। আর পুরনো মোড়ল খুব দ্রুত স্লেটের দাগ কেটে 10টা নৌকার কাঠের হিসাব করে ফেললেন। এই দেখ রাজেশ,
10টা নৌকার জন্য গুদাম থেকে ঠিক 25টা বড় শাল কাঠের গুড়ি পাঠাতে হবে। এর 100টা কাঠও বেশি লাগবে না রে। বাবা, আপনার এই হিসাবের জোর দেখে আমি সত্যি খুব আনন্দ পাচ্ছি। কালু মাঝি, তুমি আজ থেকেই তোমার কারিগরদের কাজে নিয়ে লেগে পড়ো। কাঠ বিকেলের মধ্যেই নদীর ঘাটে পৌঁছে যাবে। আমি কথা দিচ্ছি সেনাপতি মশাই, এমন নৌকা আমি বানাবো যে বন্যার জলে উল্টবে না। মধুপুর রাজ্যের তাৎপল্যে বিকেলবেলা তাঁতিমাসির সাথে রাজপ্রাসাদের প্রধান রাজপুত্র সেই ঘরের দিকে এগিয়ে গেল। দাদিমাসি, তুমি তো বললে এখানে আমি আমার দরকারি জিনিস পেতে পারি, কিন্তু আমি তো চারদিকে শুধু তাঁত আর সুতোই দেখছি গো। আপনি একটু ধৈর্য ধরুন রাজবৈদ্য মশাই। রূপমঞ্জুরি, ও রূপমঞ্জুরি, রাজবৈদ্য মশাই এসেছেন। রূপমঞ্জুরি এবং মধুবালা মাথা নিচু করে দাঁড়ালো। রাজবৈদ্য মশাই প্রণাম। মাসি, কি হয়েছে? রাজবৈদ্য মশাই হঠাৎ আমাদের গরিবের কুড়ে ঘরে কেন? রূপমঞ্জুরি, তুমি এক সময় রত্নগড়ের মহারানী ছিলে। তুমি নিশ্চয়ই জানো বর্ষাকাল এলে সাধারণ মানুষের জ্বর, সর্দি আর পেটের রোগ খুব বেড়ে যায়। আমি রাজপ্রাসাদের দাওয়াইখানায় ঔষধ তৈরি করতে বসেছি, কিন্তু আমার খুব জরুরি কিছু ভেষজ গাছ দরকার গো। তুলসী, বাসক, কাদম্বে আর থানকুনি পাতা। টানা বৃষ্টির কারণে রাজপ্রাসাদের বাগানে জল জমে এই গাছগুলো সব পচে গেছে। তাঁতিমাসি বলল তোমার কাছে নাকি এই গাছগুলো পাওয়া যেতে পারে। রাজবৈদ্য মশাই, আমি যখন রাজপ্রাসাদে ছিলাম তখন বাগান করার খুব শখ ছিল। এখানে আসার পর সুতো কাটার ফাঁকে ফাঁকে আমি আর মধুবালা মিলে জঙ্গল থেকে কিছু ভেষজ গাছের চারা এনে এই মাটি টবগুলোতে লাগিয়েছিলাম। রাজপুত্র অবাক হয়ে টবগুলোর দিকে এগিয়ে গেলেন। টবগুলোতে সারি সারি কালো মেঘ, বাসক আর তুলসী গাছ লক লক করছে। রূপমঞ্জুরি, তুমি তো সত্যিই অসাধ্য সাধন করেছো। এই গাছগুলো তো একদম সতেজ। তুমি কি আমাকে রাজকোষের চিকিৎসার জন্য এখান থেকে পাতা সংগ্রহ করতে দেবে? আমি এর জন্য তোমাকে মোহর দেব। মোহর দেবেন না রাজবৈদ্য মশাই, আমরা মানুষের সেবার বিনিময়ে মোহর নিতে চাই না। এই গাছগুলো তো এমনি বড় হয়েছে। আপনি আপনার যতটুকু দরকার নিজে হাতে তুলে নিন। সাধারণ মানুষের যদি আমাদের গাছের ওষুধ খেয়ে সুস্থ হয় তবে সেটা আমাদের সবচেয়ে বড় পাওনা। তোমাদের এই বদল দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তোমাদের এই ভেষজ পাতাগুলো আজ মধুপুর রাজ্যের অনেক সাধারণ মানুষকে রোগের হাত থেকে বাঁচাবে। আমি তোমাদের এই অবদানের কথা যুবরানী চারুলতাকে অবশ্যই জানাবো। রূপমঞ্জুরি এবং মধুবালা নিজেরাই টব থেকে খুব সাবধানে পাতাগুলো ছিঁড়ে একটা পরিষ্কার শাল পাতায় মুড়িয়ে রাজবৈদ্যর হাতে তুলে দিল। মধুপুর রাজ্যের প্রধান হাট। দুপুর গড়িয়ে বিকেল। হাটে আজ একটু ভিড় কম। বৃষ্টির কারণে আবহাওয়া বেশ ঠান্ডা। আজ আবহাওয়াটা এমন স্যাঁতসেঁতে যে গলাটা খসখস করছে। তোমাদের মিলন সন্দেশ তো খুব ভালো, কিন্তু আজ এমন ঠান্ডা দিনে মিষ্টিটা খেতে যেন কেমন লাগছে। একটু গরম আর অন্যরকম কিছু নেই? গরম আর অন্যরকম কিছু দেব ভাই? আমরা তো ওই রকম মিষ্টি বানাই নে গো। ভ্যাবলাদা, আমার একটা কথা মনে পড়েছে। বর্ষাকালে যখন আমাদের ঠান্ডা লাগতো তখন আমার মা আদা, তুলসী পাতা, রাখের গুড় দিয়ে একটা গোল গোল নাড়ুর মতো বানাতো। ওই নাড়ু খেলে গলা ব্যথা একদম সেরে যেত। আমরা যদি আজ ছানার বদলে আদা, তুলসী পাতার রস আর খাঁটি গুড় দিয়ে একটা নতুন মিষ্টি বানাই। ছোট, তুই তো একদম লাখ টাকার কথা বলেছিস। ওদের খুদেরা তো গলার ব্যথায় কষ্ট পাচ্ছে। আমরা মিষ্টির স্বাদও দেব, আবার ওষুধও দেব রে। কিন্তু আল্লাহ, তুলসী পাতা আর আদা তো আমাদের দোকানে নেই রে। আমি এক্ষুনি হাটের পেছনে
সবজির দোকান থেকে আদা আর জঙ্গল থেকে কয়টা তুলসী পাতা নিয়ে আসছি। হেমমধু রাজ্যের বিদ্যাপীঠ। বিকেলবেলা বিদ্যাধর মশাই বটগাছের নিচে একটা উঁচু বেদিতে বসে আছেন। তার সামনে গ্রামের অনেক কৃষক এবং সাধারণ মানুষও আছে। যোগু মোড়ল একপাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনছেন। কৃষক ভাইরা, আপনারা তো স্লেটে হিসাব করা শিখছেন, কিন্তু আজ আমি আপনাদের কোনো হিসাব শেখাবো না। আজ আমি আপনাদের জীবনের একটা বড় শিক্ষার কথা বলবো। বর্ষাকাল এসে গেছে। এই সময় নদীর জল আর পুকুরের জল ঘোলা হয়ে যায়। এই ঘোলা জল খেলে পেটে নানা রকম রোগ হয়। আপনারা কি জানেন এই ঘোলা জল কিভাবে পরিষ্কার করতে হয়? পণ্ডিত মশাই, আমরা তো সারা জীবন ওই ঘোলা জল খেয়ে এসেছি। জল আবার পরিষ্কার করে কিভাবে? আমরা তো আর রাজপ্রাসাদের মতো দামি পাত্রে জল রাখতে পারি না। রাজপ্রাসাদের দামি পাত্র লাগে না ভাই। জল পরিষ্কার করার সবচেয়ে সহজ উপায় হলো ফিটকিরি। আপনারা হাট থেকে সামান্য দামে একটু ফিটকিরি কিনে আনবেন। তারপর মাটির কলসিতে নদীর ঘোলা জল ভরে তার মধ্যে এক টুকরো ফিটকিরি সুতোয় বেঁধে কিছুক্ষণ ঝুলিয়ে রাখবেন। দেখবেন সব কাদা আর ময়লা নিচে থিতিয়ে পড়েছে আর উপরের জল একদম আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। এই তো ভারী অদ্ভুত কথা পণ্ডিত মশাই। ফিটকিরি দিলে জল পরিষ্কার হয়ে যাবে? শুধু পরিষ্কার করলে হবে না, সেই পরিষ্কার জল উনুনে বসিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফোটানো জল ঠান্ডা করে খেলে বর্ষাকালে আপনাদের বাড়ির একটা বাচ্চারও কোনো পেটের রোগ হবে না। বিদ্যা মানে শুধু পুঁথি পড়া নয় ভাইরা, বিদ্যা মানে নিজেকে আর নিজের পরিবারকে সুস্থ রাখা। বিদ্যেধর মশাই, আপনার এই শিক্ষে হাজারটা পুঁতির চেয়েও দামি। সাধারণ কৃষকরা তো এই সহজ উপায়গুলো জানতো না। আমি আজ হাটের সব দোকানে নির্দেশ দিয়ে দেব যেন সাধারণ মানুষ খুব অল্প দামে ফিটকিরি কিনতে পারে। ধন্যবাদ যোগু মোড়ল মশাই। শরীর সুস্থ না থাকলে কেউ জমিতে লাঙল দিতে পারবে না। আগে স্বাস্থ্য, তারপর অন্য কাজ। কৃষকেরা খুব মনোযোগ দিয়ে বিদ্যাধরের কথাগুলো নিজের মনে গেঁথে নিল। বিদ্যাপীঠের এই প্রাঙ্গণ শুধু অক্ষর জ্ঞানের নয়, সাধারণ মানুষের জীবনযাপনের মান উন্নত করার এক পবিত্র স্থান হয়ে উঠল। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ। রাতের বেলা চারুলতার কক্ষ। চারুলতা একটা বই পড়ছে। রাজপুত্র অরুণ হাসি মুখে ঘরে ঢুকলো। চারু, আমি সারাদিনের সব খবর নিয়ে এসেছি। তুমি শুনলে অবাক হয়ে যাবে আমাদের রাজ্যগুলো এখন কতটা স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেছে। আমি জানি রাজপুত্র, আপনার হাসি মুখ দেখে আমি বুঝতে পেরেছি সব কাজ ঠিকঠাক হচ্ছে। কালু মাঝি নৌকার কাজ শুরু করেছে তো? হ্যাঁ চারু, মোড়ল কাকা নিজের হাতে শাল কাঠের হিসাব করে দিয়েছেন। আর শুধু তাই নয়, আজ রাজপুত্র আমাকে বললেন রূপমঞ্জুরি আর মধুবালা নাকি তাদের ঘরের বারান্দায় মাটির পাত্রে ভেষজ গাছ লাগিয়েছে। সেই গাছ থেকেই আজ রাজকোষের সব ঔষধ তৈরি হয়েছে। রূপমঞ্জুরি আর মধুবালা ওরা বারান্দায় গাছ লাগিয়েছে। রাজপুত্র, মানুষ যখন তার পুরনো অহংকার ভুলে যায় তখন সে ছোট ছোট কাজের মধ্যে আনন্দ খুঁজে পায়। ওদের এই ভেষজ গাছ আমাদের সাধারণ মানুষের অনেক উপকারে আসবে। আরও একটা মজার খবর আছে চারু, ভ্যাবলা আর ছোটন মিলে নাকি একটা নতুন আরোগ্য সন্দেশ তৈরি করেছে আদা, তুলসী আর গুড় দিয়ে। খদ্দেররা নাকি সেই মিষ্টি খেয়ে ঠান্ডা আর সর্দির হাত থেকে মুক্তি পাচ্ছে। ভ্যাবলার ছোটনকে এবার রাজদরবারে ডেকে একটা পুরস্কার দিতে হয় রাজপুত্র। ওরা মিষ্টির দোকানটা একদম দাওয়াইখানা বানিয়ে ফেলেছে। সাধারণ মানুষের এই বুদ্ধিগুলো তো আমাদের রাজ্যের সবচেয়ে বড় শক্তি চারু। আমাদের আর বাইরে থেকে কোনো সাহায্যের দরকার নেই। আমাদের কৃষকেরা নিজেদের হিসাব নিজেরাই করছে, তাঁতিরা ঔষধ দিচ্ছে আর মিষ্টিওয়ালারা স্বাস্থ্য রক্ষা করছে। আমাদের নতুন অতিথি যখন এই পৃথিবীতে আসবে তখন সে দেখবে একটা সুন্দর, সুস্থ, স্বনির্ভর সমাজ তার জন্য অপেক্ষা করছে। মধুপুর রাজ্যের সুরেশপুর গ্রাম। মোড়লগিন্নির বাড়ির প্রশস্ত রাস্তা। বাইরে তখনও এক নাগারে বৃষ্টি ঝরছে। মোড়লগিন্নি বারান্দায় বসে বড় বড় মাটির মটকায় মুড়ি, চিড়ে আর গুড় খুব সাবধানে ভরেছেন। জেসমিন সেখানে এলো। মা, আপনি এই
বৃষ্টির দিনে বারান্দায় বসে এতগুলো মাটির মটকা নিয়ে কি করছেন? আয় জেসমিন মা আয়, বর্ষাকাল তো এসেই পড়লো মা। বৃষ্টিতে যখন চারদিক জলে ডুবে যায় তখন তো আর উনুন ধরিয়ে রান্না করার উপায় থাকে না। তাই আমি মটকাগুলোতে শুকনো মুড়ি, চিড়ে আর আখের গুড় ভরে রেখেছি। মটকার মুখে কাদা লেপে দিলে ভেতরের খাবার একদম মচমচে থাকে, একটু হাওয়া বা জল ঢুকতে পারে না। বিপদের দিনেই শুকনো খাবারে পেট ভরবে। মা, আপনার এই বুদ্ধিটা তো অসাধারণ। আমি তো শুধু গোলা করে ধানের বীজ বাজানোর কথাই ভেবেছিলাম, কিন্তু রান্না বন্ধ থাকলে মানুষের পেটে কি যাবে সেটা তো একবারও ভেবে দেখিনি। আপনি এতগুলো মটকা কার জন্য বানাচ্ছেন মা? এর অর্ধেক মঠ আমি তোদের রাজপ্রাসাদে পাঠিয়ে দেব। তুই আর চারুমা এখন যে অবস্থায় আছিস তোদের তো খিদে পেতেই পারে, আর বাকিগুলো গ্রামের গরিব মানুষগুলোর জন্য রাখছি। মা, শুধু আপনার একার তৈরি করা খাবারে তো পুরো গ্রামের পেট ভরবে না। আমাদের উচিত গ্রামের প্রতিটি বাড়ির মেয়েদের এমন মটকা তৈরি করার কৌশলটা শিখিয়ে দাও। তারা নিজেদের বাড়ির জন্য শুকনো খাবার জমিয়ে সেই নতুন গোলাঘরের উপরে তাকে নিরাপদে রেখে দিতে পারবে। তুই একদম ঠিক বলেছিস জেসমিন। আমি আজ বিকেলে গ্রামের সব বৌজিদের আমার বাড়িতে ডাকবো। সবাইকে শিখিয়ে দেব কি করে বর্ষার আগে শুকনো খাবার আর উনুনের জন্য ঘুঁটে জমিয়ে রাখতে হয়। গ্রামের কোনো মানুষ আর বাচ্চারা যেন বর্ষায় না খেতে পেয়ে কষ্টে না থাকে। আপনার মতো একজন মার বাবার মতো একজন মরণ যতদিন এই গ্রামে আছে, সুরেশপুর গ্রামের মানুষের কোনো বিপদ হতে পারে না মা। আমি রাজকোষ থেকে আপনাদের সবার জন্য আরো কিছু বড় মাটির মটকা আর আখের গুড় পাঠিয়ে দিচ্ছি। আপনারা আজ থেকেই কাজে লেগে পড়ুন। মোড়ল গিন্নি হাসি মুখে জেসমিনের কথায় সায় দিলেন। বর্ষায় চরম বিপদের আগে গ্রামের মেয়েদের এই ছোট ছোট কিন্তু অত্যন্ত জরুরি প্রস্তুতিগুলো রাজ্যকে আরো বেশি সুরক্ষিত করে তুলল। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।